হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানতে যাচ্ছি ড্রিল মেশিনে কি ধরনের অপারেশন করা যায়। এর আগে আমরা পড়েছি ড্রিল হোল্ডিং ডিভাইস, জব হোল্ডিং ডিভাইস। এবার আমরা আসছি অপারেশন, অর্থাৎ ড্রিল মেশিনে আমরা কি অপারেশন করতে পারি। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো অপারেশন হয়েছে, এখানে বোরিং, ট্র্যাপেনিং, এই ধরনের বিভিন্ন ধরনের হর্নিং, বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। তো দেখছি আমরা কি অপারেশন করা যায়। Operations, the different operations that can be performed in drilling machine. ড্রিলিং মেশিনে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। মেন অপারেশন যেটা সেটা হচ্ছে ড্রিলিং, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল হোল জেনারেট করা, নিউ হোল জেনারেট করা। বাকিগুলো কি রয়েছে? রিমিং, বোরিং, কাউন্টার বোরিং, কাউন্টার সিঙ্কিং, স্পট ফেসিং, ট্যাপিং, ল্যাপিং, গ্রাইন্ডিং, ট্র্যাপেনিং, হর্নিং, আন্ডারকাটিং, এটসেট্রা। ছবিতে যেটা দেখছি আন্ডার কাটিং, অর্থাৎ ড্রিল হোলের একবারে এন্ডে যেখানে অ্যাঙ্গুলার পোর্শন থাকে, সেই এন্ড পোর্শনে, বটম পোর্শনে একটা রিসেস দেওয়া হচ্ছে এখানে, বা আন্ডার কাটিং দেওয়া হচ্ছে, যাতে করে ওখানে থ্রেড, ইন্টারনাল থ্রেড খুলে যায়, থ্রেডটা নিচ পর্যন্ত যায়, কিংবা হচ্ছে গিয়ে যদি কোনো কিছু ফিটিং করতে হয় তাহলে সেটা যেন এন্ড পর্যন্ত গিয়ে পৌঁছায়। সেই জন্য এরকম ধরনের একটা এন্ড কাটিং পোর্শন, এন্ডে এরকম ধরনের আন্ডার কাট একটা দেওয়া হয়। এইভাবে টুলটা রোটেট করতে থাকে, এইরকম ধরনের শেপের টুল হয়ে থাকে। এরপরে কি আছে? ড্রিলিং। ড্রিলিং ইজ দ্য অপারেশন অফ প্রডিউসিং এ সিলিন্ড্রিক্যাল হোল বাই রিমুভিং মেটাল বাই দ্য রোটেটিং এজ অফ দ্য কাটিং টুল কল্ড ড্রিল। ড্রিলিংটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করা হচ্ছে। ড্রিলিং ইজ দ্য অপারেশন অফ প্রডিউসিং এ সিলিন্ড্রিক্যাল হোল। একটা সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করা এর কাজ কিসের সাহায্যে? না, বাই রিমুভিং মেটাল, মেটালকে বের করে দিয়ে, বাই দ্য রোটেটিং এজ, যে ড্রিল বিট রয়েছে সেই ড্রিল বিটের রোটেটিং এজ দিয়ে মেটালটাকে রিমুভ করে থাকে। দ্য ড্রিলিং ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেথড। এটা সব থেকে সহজতম উপায় হচ্ছে গিয়ে এই সিলিন্ড্রিক্যাল হোল জেনারেট করা, নিউ হোল জেনারেট করা, প্রডিউসিং এ হোল, বাট ইট ডাজ নট প্রডিউস অ্যান অ্যাকুরেট হোল। কিন্তু এটা অ্যাকুরেট হোল তৈরি করতে পারে না, কিছুটা ওভালিটি থাকে, স্ক্র্যাচ মার্ক থাকে ইন এ ওয়ার্ক পিস, অ্যান্ড দ্য হোল সো জেনারেটেড বাই ড্রিলিং, যে হোলটা জেনারেট করে, রাফ, সারফেসটা রাফ হয়, অ্যান্ড দ্য হোল স্লাইটলি ওভার সাইজ, কিছুটা বড় হয়ে যায়। দ্য ড্রিল ইউজড ডিউ টু দ্য ভাইব্রেশন অ্যান্ড স্পিন্ডিল, ভাইব্রেশন অফ দ্য স্পিন্ডিল অ্যান্ড দ্য ড্রিল। ড্রিলের যে ভাইব্রেশন বা স্পিন্ডিলের ভাইব্রেশন, এই সমস্ত কারণের জন্য এই সমস্ত সমস্যাগুলো হয়। অর্থাৎ ড্রিলের ওভার সাইজ, ওভালিটি, বা জবের মধ্যে যে হোলের মধ্যে যে স্ক্র্যাচ মার্ক থাকে সেগুলো এসে যায়। এই হচ্ছে ড্রিল, হচ্ছে এই যে নিউ হোল জেনারেট করতে পারে, সলিড বডির উপরে নিউ হোল জেনারেট করতে পারে শুধুমাত্র ড্রিল বিট, বা এই প্রসেসটার নাম হচ্ছে কি, যে অপারেশন প্রসেস, এটার নাম হচ্ছে ড্রিলিং। ড্রিলিং হচ্ছে এই 12 mm ড্রিল মে প্রডিউস এ হোল। 12 mm যে ড্রিল বিট যদি আমি চালাই, তাকে যে হোলটা তৈরি হয় সেই হোলের সাইজ, এ হোল অ্যাজ মাচ অ্যাজ 0.125 mm ওভার সাইজ, অর্থাৎ এই পরিমাণ ওভার সাইজ হয়ে যায়। অ্যান্ড 22 mm ড্রিল মে প্রডিউস অ্যাজ মাচ অ্যাজ 0.5 mm ওভার সাইজ, 0.5 ওভার সাইজ হয়ে যায় 22 মিলিমিটারের ক্ষেত্রে। এই ড্রিলিং প্রসেস, ড্রিলিং অপারেশন, এইভাবে আমরা নিউ হোল জেনারেট করতে পারি সলিড কোনো ম্যাটেরিয়ালের ওপরে। পাইলট ড্রিল। পাইলট ড্রিল কি না, আমরা দেখেছি নেতা মন্ত্রী গাড়ি যাওয়ার সময় তার আগে একটা পাইলট কার যায়, অর্থাৎ পাইলট কার কি রাস্তা পরিষ্কার করতে করতে যায়। তো যখন লার্জ সাইজের ড্রিল আমাকে চালাতে হয়, লার্জ সাইজের হোল জেনারেট করতে হয়, তখন তার আগে আমাকে ছোট সাইজের একটা ড্রিল চালিয়ে নিতে হয়। তার কারণ বড় সাইজের ড্রিল বিটের যে ডেড সেন্টারের চড়াটা অনেক বেশি থাকে, চিজেল এজটা অনেক বড় থাকে, তারপরে সেখান থেকে মেটাল কাটতে খুব অসুবিধা হয়। সেই জন্য সেই সাইজের একটা, তার হাফ সাইজের একটা ড্রিল আমাকে আগে চালিয়ে নিতে হয়, তারপরে আমাকে লার্জ সাইজের ড্রিলটা চালাতে হয়। এইটাকে বলা হয় পাইলট ড্রিল। যে প্রথমে যে ছোট ড্রিলটা চালিয়ে নেওয়া হচ্ছে এটাকে বলছে পাইলট ড্রিল। বিফোর ড্রিলিং এ লার্জ সাইজ হোল, একটা বড় লার্জ সাইজ হোল তৈরি করার ক্ষেত্রে এ স্মল হোল হুইচ ইজ অ্যাবাউট হাফ অফ দ্য লার্জ ড্রিল টু বি ড্রিল ফার্স্ট, হুইচ ইজ কল্ড পাইলট হোল ড্রিলিং। অর্থাৎ প্রথমে যে ছোট ড্রিলটা চালিয়ে নেওয়া হচ্ছে সেটাকেই বলছে পাইলট হোল ড্রিলিং। অপারেশন অফ ড্রিল মেশিন।
আর কি করা যায়, এরপরে যেটা যায় রিমিং করা যায়, অর্থাৎ হোলে যে স্ক্র্যাচ থাকে বা ওভালিটি থাকে সেটাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু রিমিং করে থাকি। যে টুলটা ব্যবহার করি সেই টুলটা হচ্ছে গিয়ে রিমার। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে রিমারের ছবি রয়েছে এবং হোলটা রিমিং করা হচ্ছে, সামান্য একটু এনলার্জ হয় এবং সাইজটা অ্যাকুরেট হয় সারফেস ফিনিশটা ভালো পাওয়ার জন্য। দ্য অপারেশন অফ ফিনিশিং অ্যান্ড সাইজিং এ প্রিভিয়াস ড্রিলড হোল বাই ইউজিং এ মাল্টি এজ কাটিং টুল নেম অ্যাজ রিমার। যে অপারেশনটা হচ্ছে সেটা রিমিং অপারেশন, ড্রিল করার পরে তাকে সাইজ করার জন্য এই রিমার চালানো হয় এবং যে টুলটা ব্যবহার করে সেটা রিমার এবং অপারেশনটার নাম হচ্ছে গিয়ে রিমিং অ্যান্ড ইজ নোন অ্যাজ রিমিং। ভেরি স্মল অ্যামাউন্ট ম্যাক্সিমাম 0.5 mm অফ ম্যাটেরিয়াল রিমুভাল ইজ পসিবল বাই দিস অপারেশন। অর্থাৎ ম্যাক্সিমাম 0.4 mm ম্যাটেরিয়াল আমরা রিমুভ করতে পারি। তবে এটা ডায়ামিটারের উপরেও নির্ভর করে, ড্রিল ডায়ামিটার যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এই রিমিং অ্যালাউন্সটা বাড়ে বা কমে। রিমার এই রিমিং টুল এভাবে রোটেট করে ড্রিল হোলকে অ্যাকুরেট ফিনিশ করা হয়। এরপরে আসছি বোরিং। এরপরে যে অপারেশনটা সেটা হচ্ছে বোরিং। দ্য কাটার ইজ হেল্ড ইন বোরিং বার। বোরিং বারের মধ্যে একটা কাটার ব্যবহার করা হয় হুইচ হ্যাজ এ টেপার স্যাঙ্ক, যার একটা টেপার স্যাঙ্ক আছে টু ফিট ইনটু দ্য স্পিন্ডিল সকেট। স্পিন্ডিল সকেট বা স্পিন্ডিল নোজে যে মর্স টেপার রয়েছে সেখানে ফিট করতে পারে। ফর পারফেক্ট ফিনিশিং এ হোল, সঠিক হোলটাকে ফিনিশ করার জন্য সঠিকভাবে দ্য জব ইজ ড্রিল স্লাইডলি আন্ডার সাইজ। অর্থাৎ যদি আমার বোর যে সাইজ হবে তার থেকে আমাকে একটু আন্ডার সাইজে ড্রিল প্রথমে চালিয়ে নিতে হয়। ইন প্রিসিশন মেশিনস দ্য অ্যাকুরেসি ইজ অ্যাজ হাই অ্যাজ, এর অ্যাকুরেসি আমরা কতটা পেতে পারি, ±0.00125 mm। ইট ইজ এ স্লো প্রসেস, তবে এটা একটা খুব স্লো প্রসেস। দেন দ্য রিমিং এর থেকে অ্যান্ড রিকোয়ার্ড সেভারেল পাসেস অফ দ্য টুল। টুলটাকে বেশ কয়েকবার চালাতে হয়, আপ ডাউন করে বেশ কয়েকবার পাস করাতে হয়, তবে গিয়ে কিন্তু আমরা একটা ফিনিশ বোর পেতে পারি। এ হচ্ছে বোরিং টুল। এখানে বোরিং করা হচ্ছে, এই বোরিং টুল, বোরিং বার, সিঙ্গেল পয়েন্ট টুল ব্যবহার করা হয়। এ হচ্ছে গিয়ে এভাবে টুলটা রোটেট করে এইভাবে আস্তে আস্তে করে নিচের দিকে কেটে কেটে নিচের দিকে নামতে থাকে এবং তারপর উপরে তুলে আবার একটুখানি ডেপ দিয়ে আবার চালানো যায়। তারপর বোর্ডটা আস্তে আস্তে করে এনলার্জ হতে থাকে। বোরিং ইজ পারফর্মড ইন এ ড্রিলিং মেশিন ফর দিস রিজন। ড্রিলিং মেশিনে কেন এই ধরনের বোরিং করা হয়ে থাকে? প্রথমত কি আছে না, টু এনলার্জ এ হোলটাকে বড় করার জন্য বাই মিনস অফ এ অ্যাডজাস্টেবল কাটিং টুল। অর্থাৎ যে কাটিং টুলটা আছে সেটা অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ বাড়ানো বা কমানো যায়, সেই অনুযায়ী কিন্তু আমরা বোর্ডটাকে বাড়াতে বা কমাতে পারি উইথ এনি ওয়ান কাটিং এজ, যে অনলি ওয়ান কাটিং এজ। এতে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়, ওই একটা কাটিং এজেই ম্যাটেরিয়ালটা রিমুভ করে। দিস ইজ নেসেসারি হোয়ার সুইটেবল সাইজ ড্রিল ইজ নট অ্যাভেলেবল। কোথায় ব্যবহার করা হয় না, যেখানে ওই সাইজের ড্রিল পাওয়া যায় না, অর হোয়ার হোল ডায়ামিটার ইজ সো লার্জ, কিংবা যেখানে হোল ডায়ামিটারটা অনেকটাই বড়, দ্যাট ইট ক্যান নট বি অর্ডিনারি ড্রিল। মার্কেট থেকে আমরা সেই সাইজের ড্রিল কোনো মতেই পাবো না, তখন কিন্তু বোরিংটাই আমাদের একটা অপশান। টু ফিনিশ এ হোল অ্যাকুরেটলি, হোলটাকে অ্যাকুরেটলি ফিনিশ করা, যে ওভালিটি যে থাকে বা যে স্ক্র্যাচ মার্ক থাকে সেগুলো যাতে রিমুভ করে যায়, সেগুলোর জন্য অ্যাকুরেট সাইজ করার জন্য, অ্যাকুরেট হোল ফিনিশ করার জন্য, অ্যান্ড টু ব্রিং ইট টু এ রিকোয়ার্ড সাইজ, সঠিক সাইজে নিয়ে আসার জন্য। এই যে বোরিং, এই সিঙ্গেল পয়েন্ট টুল, এই যেটা ব্যবহার করা হয়েছে, যে টুলটা ব্যবহার করা হয়েছে এটার নাম মাইক্রোবোর, আর যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বোরিং অপারেশন। এইভাবে ড্রিল মেশিনে বোরিং হয়ে থাকে। এই যে বোরিং হচ্ছে, to machine the internal surface of the hole already produced in casting। যদি কাস্টিং বডিতে যদি আমার হোল আগে থেকে করা থাকে, সেই হোলকে সাইজ করে মেশিনিং করতে গেলেও কিন্তু আমার বোরিং করতে হয়। টু কারেক্ট আউট অফ রাউন্ডনেস অফ দ্য হোল, হোলটাকে সঠিক গোল করার জন্য, রাউন্ড করার জন্য এইটা বা সঠিক করার জন্য এই ধরনের বোরিং অপারেশন আমাদের করতে হয়। টু কারেক্ট দ্য লোকেশন অফ দ্য হোল অ্যাজ the boring tool follow the independent path with respect to the hole। হোল যদি হচ্ছে কি আউট থাকে বা তাকে যদি কারেক্ট লোকেশনে
করতে হয় তখন কিন্তু আমাদের বোরিং করতে হয়, কারণ বোরিং টুল সে নিজস্ব পাথ ধরেই চলে। এরপরে আসছে কাউন্টার বোরিং। কাউন্টার বোরিং কি না, হোলের মুখে কিছুটা স্টেপ করে নেওয়া। দ্য অপারেশন অফ এনলার্জিং দ্য এন্ড অফ হোল সিলিন্ড্রিক্যালি, অর্থাৎ যে হোলটা রয়েছে, সিলিন্ড্রিক্যাল হোল রয়েছে, তার মুখে কিছুটা এনলার্জ করে দেওয়া। অ্যাজ রিসেস, সেটাকে রিসেস বলা যেতে পারে। ফর দ্য বোল্ট হেড, বোল্ট হেডের জন্য একটা রিসেস তৈরি করা ইজ নোন অ্যাজ কাউন্টার বোরিং। এটাকে বলা হয় কাউন্টার বোরিং। এই হচ্ছে কাউন্টার বোরিং। এইটা থ্রু হোলের মুখের দিকে হচ্ছে গিয়ে একটা স্টেপ করে নেওয়া হয়েছে, স্টেপ হোল যে স্টেপটা করা হয়েছে এটা হচ্ছে গিয়ে কাউন্টার বোরিং। দ্য টুল ইউজড ফর কাউন্টার বোরিং ইজ কল্ড কাউন্টার বোর। কাউন্টার বোরিং এর জন্য যে টুলটা ব্যবহার করা হয় সেটাকে বলছে কাউন্টার বোর। দ্য কাউন্টার বোর আর মেড উইথ দ্য স্ট্রেট অর টেপার স্যাঙ্ক। কাউন্টার বোর্ডটা স্ট্রেট স্যাঙ্ক হতে পারে বা টেপার স্যাঙ্ক হতে পারে। টু ফিট দ্য ড্রিল স্পিন্ডিল, যেটা কিনা ড্রিল স্পিন্ডিলের ফিট করা যায়, সেট করা যায়। দ্য কাটিং এজ মে হ্যাভ স্ট্রেট অর স্পাইরাল টিপ। কাটিং এজ স্ট্রেট টিপ হতে পারে কিংবা স্পাইরাল টিপ হতে পারে। দ্য টুল ইজ গাইডেড বাই এ পাইলট, অর্থাৎ টুলের মুখে একটা পাইলট লাগানো থাকে, যে প্রিভিয়াস যে ড্রিলটা করা রয়েছে সেই ড্রিলটাকে যাতে গাইড করে ও কাউন্টার বোর্ডটা যাতে এগিয়ে যেতে পারে, অর্থাৎ ড্রিলের মুখটা যাতে অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। হুইচ এক্সটেন্ড বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য কাটিং এজ, যেটা কিনা কাটিং এজের এন্ডে থাকে। এই যে কাউন্টার বোর্ড টুলটা আমরা দেখতে পাচ্ছি, তার নিচে পাইলট রয়েছে। এই যে কাউন্টার বোরিং টুল, তার নিচে একটা পাইলট লাগানো আছে, যে পাইলটটা কিনা আগের যে প্রিভিয়াস ড্রিল হোলটা তাকে গাইড করে করে নিচের দিকে কাউন্টার বোর্ডটাকে নিয়ে যাবে। এই হচ্ছে কি ক্রস সেকশন করলে এই ধরনের হোলটা এই ধরনের হয়ে থাকে, এই ধরনের ফরমেশন হয়ে থাকে জবের মধ্যে। কেন করা হয় না, এই ধরনের হচ্ছে গিয়ে যাতে করে এই বোল্ট হেডটা ওপরের সারফেসে কোথাও ফাউল না করে, সেই জন্য এই ধরনের স্টেপ করে বোল্টের যে হেডটা জবের কিছুটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য এরকম ধরনের অপারেশন করা হয়ে থাকে। কাউন্টার বোরিং টুল, কাউন্টার বোর্ড। দ্য পাইলট ফিট ইনটু দ্য স্মল ডায়ামিটার হোল হ্যাভিং রানিং ক্লিয়ারেন্স ফিট, অর্থাৎ যে পাইলটটা রয়েছে পাইলটটা ক্লিয়ারেন্স ফিটের মধ্যেই কিন্তু প্রিভিয়াস ড্রিলের মধ্যে ফিট করা হয়। অ্যান্ড মেনটেন এ অ্যালাইনমেন্ট দ্য টুলটার অ্যালাইনমেন্টটা ঠিক করে। দ্য পাইলট মে বি ইন্টারচেঞ্জেবল ফর এনলার্জিং দ্য ডিফারেন্ট সাইজ অফ হোল, অর্থাৎ এই যে পাইলটটা রয়েছে এই পাইলটটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি। হোলের ডায়ামিটার যদি চেঞ্জ হয়, প্রিভিয়াস হোলের ডায়ামিটার যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী এটা তৈরি করে নিতে পারবো। ডিফারেন্ট সাইজ অফ হোল, কাউন্টার বোরিং ক্যান গিভ অ্যান অ্যাকুরেসি অফ অ্যাবাউট ±0.05 mm, অর্থাৎ এই 50 মাইক্রন পর্যন্ত কিন্তু আমরা অ্যাকুরেসি পেতে পারি। দ্য কাটিং স্পিড অফ কাউন্টার বোরিং 25% লেস দেন দ্যাট অফ ড্রিলিং অপারেশন, অর্থাৎ ড্রিলিং অপারেশনের সময় যে স্পিড থাকবে তার থেকে কিন্তু 25% আমরা স্পিড কমিয়ে আমাদের কাজ করতে হবে। কাউন্টার সিঙ্কিং। কাউন্টার সিঙ্কিং is the operation of making a counter boring is the operation of making a cone-shaped enlargement of an end of a hole. হোলের সামনের দিকের অংশটাকে একটা কোন শেপ, অর্থাৎ চ্যাম্ফার দেওয়ার মতন একটা শেপ দিতে গেলে চওড়া চ্যাম্ফারের মতনই দেখায়। তো এন্ড অফ হোল প্রোভাইডেড এ রিসেস ফর কাউন্টার স্যাঙ্ক স্ক্রু। কিসের জন্য দেওয়া হয়, এই যে মুখটা যে কনিক্যাল শেপ দেওয়া হয় সেটা কিসের জন্য দেওয়া হয় না কাউন্টার স্যাঙ্ক স্ক্রুর জন্য কিংবা কাউন্টার স্যাঙ্ক রিবেটের জন্য, ফিটেড ইনটু দ্য হোল, যেটা কিনা হোলের মধ্যে ফিটেড হয়। দ্য টুল ইউজড ফর কাউন্টার সিঙ্কিং ইজ কল্ড কাউন্টার স্যাঙ্ক। কাউন্টার সিঙ্কিং এর জন্য যে টুলটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কাউন্টার সিঙ্ক। স্ট্যান্ডার্ড কাউন্টার সিঙ্ক হ্যাভ 60 ডিগ্রি, 82 ডিগ্রি or 92 ডিগ্রি ইনক্লুডেড অ্যাঙ্গেল, অর্থাৎ কাউন্টার স্যাঙ্কের যে অ্যাঙ্গেলটা হয়, ওই যে বললাম কনিক্যাল শেপের যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হয় সেটা হয় 60 ডিগ্রি কিংবা 82 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি হয়ে থাকে। অ্যান্ড দ্য কাটিং এজ অফ দ্য টুল আর ফর্ম অ্যাট দ্য কনিক্যাল সারফেস, যেটা কি করে না কাটিং এজটা কি করে না জবের মধ্যে সামনের দিকের অংশটাকে কনিক্যাল সারফেস একটা তৈরি করে দেয়। দ্য কাটিং স্পিড
ইন দ্য কাউন্টার সিঙ্কিং ইজ 25% লেস দ্যান দ্য ড্রিলিং। ড্রিল ওই কাউন্টার বোরিং এর মতনই, এখানে হচ্ছে গিয়ে আমরা কি করব না 25% কমে চালাবো স্পিডটা। কার থেকে না ড্রিল বিট যে চালিয়েছিলাম প্রথমে হোল করার জন্য, প্রিভিয়াস যে ড্রিল করেছিলাম, প্রিভিয়াস হোল জেনারেট করার সময় যে ড্রিলটা চালিয়েছিলাম, সেই ড্রিলের যা স্পিড ছিল তার 25% কম স্পিডে আমরা কিন্তু কাউন্টার সিঙ্কিং টুলটা ব্যবহার করব। এই যে কাউন্টার সিঙ্কিং করা হয়েছে, কাউন্টার সিঙ্কিং ফলে কি হয়েছে, এখানটা হচ্ছে গিয়ে ওপরের সারফেসের থেকে ওই শেপটা দেওয়ার জন্য স্ক্রুটা, কাউন্টার স্যাং স্ক্রু যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু ওপরের সারফেস থেকে কিছুটা নিচে চলে গেছে। তারপরে ওপরের সারফেসের সঙ্গে কোনো ফিটিং করতে গেলে সেখানে কিন্তু ফাউল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। যদি ক্রস সেকশন দেখা যায় তাহলে এরকম ধরনের শেপ হয়ে থাকে। যে টুল ব্যবহার করা হয় সেই টুলগুলো হচ্ছে গিয়ে এই ধরনের। এরপর আছে স্পট ফেসিং। স্পট ফেসিংটা কি না দ্য অপারেশন অফ স্কোয়ারিং অ্যান্ড স্মুথিং দ্য সারফেস অ্যারাউন্ড এ হোল। একটা হোলের ওপরের পোর্শনে চারদিকটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে যে অপারেশনটা করতে হয় সেটা হচ্ছে স্পট ফেসিং। অ্যাজ ফর দ্য সিট, কিসের জন্য করা হয়, অ্যাজ ফর দ্য সিট অফ নাট অর হেড অফ দ্য বোল্ট। নাটটা বসানোর জন্য কিংবা বোল্টের হেড বসানোর জন্য কিংবা কলার কিংবা ওয়াশার বা গ্যাসকেট এই ধরনের কিছু বসানোর জন্য আমাদের ওই যে হোলটা করা আছে হোলের সামনের দিকের মুখের অংশটাকে আমাদের পরিষ্কার করে দিতে হয়। ইজ নোন অ্যাজ স্পট ফেসিং। এটাকেই বলা হয় স্পট ফেসিং। কাউন্টারবোর্ড or special spot facing tool may be employed for this purpose। এই কাজের জন্য আমরা যে টুলটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে কাউন্টার বোর্ড কিংবা স্পেশাল টাইপ স্পট ফেসিং টুল। কাউন্টার বোর্ড টুলে যেমন করতে পারি কিংবা আলাদা করে স্পট ফেসিং টুলও আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে স্পট ফেসিং টুল। এইভাবে করে পাইলট লাগিয়ে কিন্তু এইভাবে স্পট ফেস করা হয়। এই যে স্পেশাল টাইপ টুল এখানে দেখতে পাচ্ছি বিয়ারিং হাউসিং এর যেখানে নাট বা বোল্ট ওয়াশার বসবে সেই জায়গাটায় কিন্তু এইভাবে এই টুলটা দিয়ে, কাউন্টার বোর্ড টুলটা দিয়ে কিন্তু ওখানটা পরিষ্কার করে ফেলছে যাতে করে বসাতে সুবিধা হয়। কিসে না ওয়াশার বা বোল্টের হেড বা নাটের হেড এগুলো বসানোর জন্য। অপারেশনের পর কিরকম সারফেস আসে, এই ধরনের সারফেস আসে। এই দেখতে পাচ্ছি হোলের চারদিকটা বেশ পরিষ্কার হয়ে গেছে যাতে ওই জায়গাতে আমরা ওয়াশার বসাতে পারি। ট্যাপিং। ট্যাপিংটা কিনা ইন্টারনাল থ্রেড জেনারেট করে। হোলের মধ্যে ইন্টারনাল থ্রেড তৈরি করার জন্য আমাদের ট্যাপিং করতে হয়, ব্যবহার করা হয়, ট্যাপ ব্যবহার করা হয়। দ্য অপারেশন ইজ ইউজড ফর ফর্মিং ইন্টারনাল থ্রেড বাই মিনস অফ এ টুল ইজ কল্ড ট্যাপিং। ইন্টারনাল থ্রেড করার জন্য যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ট্যাপিং। যে টুলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে ট্যাপ। ফর ডুইং দিস অপারেশন দ্য ড্রিলিং মেশিন শুড বি ইকুইপড উইথ এ রিভার্সিবল মোটর অর রিভার্সিবল মেকানিজম। মোটরের যদি রিভার্সিবল মেকানিজম থাকে তাহলে সেই মেকানিজমের সাহায্যে আমরা ট্যাপ চালাতে পারি। নতুবা আর কিভাবে করতে পারি, এই কলাপসিবল টাইপ ট্যাপিং অ্যাটাচমেন্ট, একটা ট্যাপিং অ্যাটাচমেন্ট ব্যবহার করা যেতে পারে। ক্যান বি ইউজড ফর দিস ট্যাপিং অপারেশন। এই ধরনের ট্যাপিং অপারেশনের জন্য আমরা ড্রিল মেশিনে একটা অ্যাটাচমেন্ট ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি ট্যাপিং প্রসেস চলছে। আর এই ট্যাপিং যে অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হয় সেই এরকম ধরনের অ্যাটাচমেন্টের গায়ে লেখা থাকে 6 ধরনের আমরা ট্যাপ ব্যবহার করতে পারি, 1/2 ইঞ্চি পর্যন্ত ক্যাপাসিটি। এই হচ্ছে অ্যাটাচমেন্টের মেকানিজম। কি হয়, এখানে নাট দিয়ে অ্যাডজাস্ট করা হয় এবং এর স্প্রিং রয়েছে, এখানে নিচে হচ্ছে গিয়ে ক্লাচ প্লেট রয়েছে। এখানে যদি বেশি প্রেসার পড়ে, যদি হার্ড মেটালের উপর পড়ে যায় বা জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু র্যাচেট এখানে স্লিপ করে বেরিয়ে যাবে। তার ফলে ট্যাপটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমই থাকবে। এরপরে আসছি ট্র্যাপেনিং। ট্র্যাপেনিং কাকে বলছে না দ্য অপারেশন অফ প্রডিউসিং এ লার্জ হোল। যদি বড় সাইজের হোল বানাতে হয় ডায়া ওভার 50 mm, 50-এর থেকে যদি বেশি, অর্থাৎ ড্রিল সাইজের থেকে যদি আমাকে বেশি হোল সাইজ বড় করতে হয় তখন বাই রিমুভিং মেটাল অ্যালং দ্য সার্কামফারেন্স অফ অ্যালাউ কাটিং টুল ইজ নোন অ্যাজ ট্র্যাপেনিং। তাহলে সেরকম ধরনের হোল জেনারেট করতে গেলে আমাকে একটা টুল ব্যবহার করতে হয়, যে সেই টুলটাকে বলছে ট্র্যাপেনিং টুল। দেয়ার ইজ এ পাইলট, একটা পাইলট থাকে, অর্থাৎ প্রথমে একটা ড্রিল চালিয়ে নিতে হয় এবং সেইখানে পাইলটটা আমাকে আগে লাগিয়ে নিতে হয় যাতে করে টুলটা, আমার ট্র্যাপেনিং যে টুলটা সেই টুলটা যাতে নড়ে না যায়, অ্যাকুরেট ভাবে চলতে থাকে, ভাইব্রেশন যাতে না আসে। দেয়ার ইজ এ পাইলট ইনসাইড এ ট্র্যাপেনিং টুল হুইচ সেন্টার দ্য স্মল প্রিভিয়াসলি, যেটা আগে থেকে হোলটা করা রয়েছে, ড্রিলড হোল টু প্রডিউস এ লার্জ কনসেন্ট্রিক হোল। কনসেন্ট্রিক হোলটা যাতে তৈরি হতে পারে সেই জন্য একটা পাইলট
লাগিয়ে নেওয়া হয়। ফিউয়ার চিপস আর রিমুভাল, খুব সামান্য পরিমাণে চিপস এতে বের হয়। অ্যান্ড মাচ অফ দ্য ম্যাটেরিয়াল ইজ সেফ, অনেকটা ম্যাটেরিয়াল সেফ হয়ে যায়। হোয়াইল দ্য হোল ইজ প্রডিউস, যখন আমরা হোল তৈরি করি। It is used for diameter more than capacity of particular machine and where the hole depth is much more in comparison with normal work. সাধারণ কাজের থেকে যদি ডেপথ বেশি হয় কিংবা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি অফ ওই মেশিনের যদি ক্যাপাসিটির বাইরে হয়, তখন কিন্তু আমরা এই ধরনের ট্র্যাপেনিং করে থাকি। ছবিতে দেখে নিচ্ছি ট্র্যাপেনিংটা কিরকম ধরনের। এই যে ট্র্যাপেনিং টুলে কি হয়েছে, এই যে মাঝখানে এই বাইরের দিকে টিথ রয়েছে, মাঝে কিছু নেই। তার ফলে কি হয়েছে, এই যে হোলটা জেনারেট করেছে, লার্জ সাইজের হোলটা জেনারেট করেছে কাটারের সাইজে, তার ফলে কি হয়েছে, এই মেটালটা কিন্তু পরে আমার অন্য কোথাও কাজে লেগে যাবে। যে মেটালটা রিমুভ করেছে সেটা কিন্তু খুব সামান্য। এখানে পাইলট রয়েছে, দুদিকে টিথ রয়েছে, এই টিথে ম্যাটেরিয়ালটা কাটে, মাঝখানে চাকতির মতন হয়ে বাকি জিনিসটা পড়ে যায়। এবার আছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং অপারেশন মে বি পারফর্মড ইন এ ড্রিলিং মেশিন টু ফিনিশ এ হার্ডেন্ড হোল। যদি হার্ডেন্ড হোল থাকে সেইটাকে ফিনিশ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে গ্রাইন্ডিং প্রসেস। তার জন্য গ্রাইন্ডিং প্রসেস ব্যবহার করে হোলটাকে ফিনিশ করা হয়। দ্য গ্রাইন্ডিং হুইল ইজ মেড টু রিভলভ উইথ দ্য স্পিন্ডিল। স্পিন্ডিলের সঙ্গে গ্রাইন্ডিং হুইলটা রোটেট করতে থাকে অ্যান্ড ইজ ফিট আপ অ্যান্ড ডাউন, এবং ফিটটা ওপর নিচে করা হয়। তার ফলে কি হয়, ওয়াল সারফেসটা স্মুথ আসে বা গ্রাইন্ডিংটা হয়ে যায়। এ সুটেবল গ্রাইন্ডিং হুইল, একটা সঠিক গ্রাইন্ডিং হুইল মে বি সিলেক্টেড ফর সারফেস গ্রাইন্ডিং অপারেশন। এই ধরনের হোলের ওয়াল সারফেস ঠিক করার জন্য একটা সঠিক মাপের আমাকে গ্রাইন্ডিং হুইল ব্যবহার করতে হয়। দ্য গ্রাইন্ডিং ক্যান অলসো বি ডান টু কারেক্ট আউট অফ রাউন্ডনেস অফ দ্য হোল। এটা কি করে, হোলের গ্রাইন্ডিং প্রসেসটা হোলের যে রাউন্ডনেসটা সেটাকে ঠিক করে। দ্য অ্যাকুরেসি ইন গ্রাইন্ডিং অপারেশন ইজ কোয়াইট হাই। গ্রাইন্ডিং অপারেশনে কি হয়, আমরা অ্যাকুরেসিটা খুব ভালো পাই। সেটা কত, ±0.0025 mm। যে গ্রাইন্ডিং স্পিন্ডেলের মধ্যে এখানে একটা টুল লাগানো রয়েছে, গ্রাইন্ডিং হুইল লাগানো রয়েছে, ওয়ার্ক পিসের মধ্যে গ্রাইন্ডিং করা হচ্ছে। যে টুলগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এইগুলো। এই ধরনের টুলগুলো আমরা কলেট চাকে বা ড্রিল চাকের মধ্যে বেঁধে আমরা কিন্তু গ্রাইন্ডিং করতে পারি, হোলটাকে গ্রাইন্ডিং করে নিতে পারি যদি ম্যাটেরিয়াল খুব হার্ড হয়। তবে আমরা অনেক সময় কিন্তু এই ধরনের পোর্টেবল মেশিনেও আমরা কিন্তু গ্রাইন্ডিং করি। কোনগুলো না, যদি আমাদের ওপরের সারফেস, জবের ওপরের সারফেস স্কিনের পোর্শনটা গ্রাইন্ডিং করার সময় কিন্তু আমরা এই ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে থাকি। হনিং, এরপরে আমরা আসছি হনিং এ। দ্য অপারেশন অফ ফিনিশিং লার্জ হোল, যদি কোনো বড় হোলকে ফিনিশ করতে হয়, such as automobile cylinder by means of relatively slow moving abrasive is known as honing। তো সেটা কোথায় না, অটোমোবাইলের যে সিলিন্ডারগুলো আছে সেই সিলিন্ডারগুলোকে যদি সারফেস ফিনিশ ঠিক করতে হয় তাহলে আমরা এই হনিং প্রসেসটা করে থাকি। এই হনিং প্রসেসে কি হয় না, অ্যাব্রেসিভ স্টিক লাগে, অর্থাৎ যে হনিং টুলটা থাকে হনিং টুলের ধারে ধারে অ্যাব্রেসিভের স্টিক লাগানো থাকে। সেটা ওয়াল সারফেসে অর্থাৎ জবের যে হোল রয়েছে হোলের সারফেসে রাবিং হতে থাকে, এবং রাবিং হলে কি হয়, আস্তে আস্তে করে হোলটা ফিনিশিং হয়ে যায়। এখানে ছবিতে দেখতে পাচ্ছি এইভাবে জব বেঁধে কাজ করা হয়। এইটা হচ্ছে হনিং টুল, এখানে কাজ হচ্ছে, এইভাবে হনিং করা হয়ে থাকে। হনিং করলে এরকম ধরনের ক্রস মার্ক আসে। আর এরকম ধরনের এই যে হনিং স্টিক গুলো রয়েছে, অ্যাব্রেসিভ স্টিক্স ওয়ালে এইভাবে রাবিং হতে থাকে, ওয়ালের উপরে এরকম প্রেসার সৃষ্টি করে। এখানে একটা অ্যাডজাস্ট করা যায় হোলের সঙ্গে, সেরকম ব্যবস্থা রয়েছে। এই সবুজ রঙের এগুলো অ্যাব্রেসিভ স্টিক, যেটা ওয়ালে রাবিং হতে থাকে। এইভাবে করে হনিংটা হয়ে থাকে। এরপর আছে ল্যাপিং। সবশেষে যে অপারেশনটা রয়েছে সেটা হচ্ছে ল্যাপিং। ল্যাপিং ইজ দ্য মেথড অফ রিমুভিং এ স্মল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল বাই মিনস অফ অ্যান অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভের সাহায্যে যেটা হয় সেটাই হচ্ছে গিয়ে অ্যাব্রেসিভটা কি হয় না, ল্যাপ টুল যেটা রয়েছে ল্যাপ টুলটা অ্যাব্রেসিভ কে নিয়ে জবের গায়ে ঘষা দিতে থাকে, একটা স্ক্র্যাচ করতে থাকে। তার ফলে কি হয়, যে প্রিভিয়াস যে হোলটা রয়েছে হোলের সারফেসটা ফিনিশ হতে থাকে।
The abrasive material is kept in contact with the side of a hole. The abrasive material is kept, আটকে যায়, অর্থাৎ যে অ্যাব্রেসিভটা থাকে অ্যাব্রেসিভটা পেস্ট ফর্মে হতে পারে কিংবা ডাস্ট ফর্মে হতে পারে। ডাস্ট ফর্মে যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আমাকে একটু তেল ইউজ করতে হয়, অয়েল জাতীয় কিছুটা ব্যবহার করতে হয় সেটাকে তৈলাক্ত করার জন্য। উইথ দ্য সাইড অফ দ্য হোল, হোলের সাইডে ওই অ্যাব্রেসিভটা আটকে যায়। দ্যাট ইজ টু বি ল্যাপড, যেটা কিনা ঘষা খেতে থাকে বাই ইউজ অফ এ ল্যাপিং টুল। ল্যাপিং টুলের সাহায্যে ওয়ালের মধ্যে ওই অ্যাব্রেসিভটা ঘষা খেতে থাকে, তার ফলে হচ্ছে কি ওয়াল সারফেসটা ফিনিশ হতে থাকে। দ্য কপার হেড ল্যাপ, যে ল্যাপটা আমরা ব্যবহার করি বা ল্যাপ টুল যেটা ব্যবহার করি সেটা কপারের তৈরি হয়। আর টিপিক্যালি এক্সাম্পল অফ এ ল্যাপিং টুল, সেটাই কি আমরা ল্যাপিং টুল বলি। ইন অপারেশন দ্য ল্যাপ শুড বি জাস্ট ফিট দ্য হোল, যে ল্যাপ টুলটা হয় সেই ল্যাপ টুলটা কি হয় হোলের মাপে হয়ে থাকে। হোলের মাপে হলে তবে গিয়ে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাব্রেসিভ ব্যবহার করছি ওই অ্যাব্রেসিভটা হচ্ছে গিয়ে হোলের সারফেসে রাবিং করতে পারে। দ্য ল্যাব রিভলভস ইন দ্য হোল, ল্যাবটা কি হয় হোলের মধ্যে ঘুরতে থাকে। ইট শুড বি কনস্ট্যান্টলি মুভ আপ অ্যান্ড ডাউন, এবং কি করা হয় কনস্ট্যান্টলি সেটা ওপর নিচে করা হয়। সো দ্যাট দ্য হোল উইল বি পারফেক্টলি সিলিন্ড্রিক্যাল, তখন কি হয় হোলটা পারফেক্ট সিলিন্ড্রিক্যাল হয় এবং হোলের যে সারফেসটা সেটা অনেক বেশি স্মুথ হয়। ল্যাপিং কখন হয় না গ্রাইন্ডিং এর পরেই কিন্তু ল্যাপিং হয়ে থাকে। হচ্ছে ল্যাপিং, এই যে হোলের মধ্যে এখানে ল্যাপ টুলটা আমরা দেখতে পাচ্ছি, ল্যাপ টুল, এই যে ল্যাপিং হেড, এই যে ল্যাপ টুলটা এখানে কি হয় এই ওয়ালে ল্যাপ টুল এবং অ্যাব্রেসিভ মাঝখানে অ্যাব্রেসিভ থাকে, এই ওয়াল ড্রিলের ওয়াল এবং এই টুলের মাঝে অ্যাব্রেসিভ গুলো কি হয় এই ওয়ালে রাবিং হতে থাকে এবং ওয়াল সারফেসটা ফিনিশিং হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and video. Thank you.